পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। সব শ্রেণীর নতুন বই 1 জানুয়ারি দেওয়া সম্ভব নয়, জানালেন অর্থ উপদেষ্টা। এবং বিদ্যুৎ খাতে অস্বাভাবিক ঋণের বোঝা রেখে গেছে হাসিনা সরকার, বললেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে মতবিনিময়ে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত জেলা হতে পারত, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে। এটা হওয়ার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি। পার্বত্য এলাকার তরুণরা যেন বিশ্ব নাগরিক হয়ে ওঠে, এই আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আমার লোভ হয়, কারণ এটা একটা অত্যন্ত চমৎকার একটা এলাকা। চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বোধহয় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে। জানুয়ারির মধ্যে সব শ্রেণীর পাঠ্যপুস্তক পাবে না শিক্ষার্থীরা, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। বলেন, নবম ও দশম শ্রেণীর বই ছাপানোর অনুমোদন দেওয়া হয়েছে। যত দ্রুত শিক্ষার্থীর কাছে পৌঁছানো যায় সেই লক্ষ্যে কাজ চলছে। বৈঠকে তেল, মসুর ডাল, এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে, যার প্রভাব বাজারে পড়বে বলেও জানান অর্থ উপদেষ্টা। বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে সালেউদ্দিন আহমেদ বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের প্রভাব পড়ছে, তবে সব পণ্যের দাম একসঙ্গে কমানো সম্ভব নয়। তবে বাজার স্থিতিশীল আছে বলে জানান তিনি। প্রভাব যে একেবারে নাইও, আপনার খালি দেখেন যে আলুর দাম বেড়ে গেছে, অন্যগুলিতে সাশ্রয় হয়েছে। একটা জিনিস একটা মানুষ এটা বাজেটের দিকে দেখে। আপনি 1000 টাকা নিয়ে যান, কোনোটা একটু বেশি হবে, কোনোটা কম হবে, কোনোটা দামবে কমবে। এখন যদি প্রত্যেকটাতে কমতে হবে, ওই রকম যদি অ্যাটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট। বাজার এমন একটা জিনিস, একটা কমবে একটা বাড়বে। আমি যে বলে আজকে বাজার করলাম, আমি যদি নিজে বাজে কালকে সকালে দেখে একটা কমেছে একটা বেড়ে, তখন বাসায় গিয়ে বলে একটা বেড়ে গেছে, বাকিগুলো কমারটা কেউ কেউ এসে বলে না, 12টা বলবে, স্বাভাবিক অবশ্য 12টা বলবে। আমরা চেষ্টা করছি যে আলুটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের জন্য, সুগার, মসুর ডাল এগুলো মোটামুটি, আর চালের ব্যাপারে তো আমরা সবসময় নিশ্চিত করবো চাল। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সরকারের রেখে যাওয়া অসম চুক্তি ও অস্বাভাবিক ঋণের বোঝা অন্তর্বর্তী সরকারকে টানতে হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন আয়োজিত দ্বিতীয় বাংলাদেশ এনার্জি প্রসপারিটি 2050 সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, জ্বালানি খাতকে সমৃদ্ধ করতে নানা উদ্যোগ নেওয়া হলেও স্বচ্ছতা সহ বিভিন্ন চ্যালেঞ্জের কারণে মুখ থুবড়ে পড়েছে। 3 দিনব্যাপী বাংলাদেশ এনার্জি প্রসপারিটি 2050 সম্মেলন চলবে শুক্রবার পর্যন্ত। এতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন, পরিবেশবাদী সংগঠন, জ্বালানি বিশেষজ্ঞ সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিচ্ছেন। অনেক চুক্তির কথা আমরা বলেছি, অনেক প্রকল্পের কথা আমরা এখানেও মেনশন করলাম, যেগুলো প্রথম থেকেই বিরোধিতার মুখে ছিল। এখন বলা যত সহজ, বাতিল করে দেন। শুধু একটা উদাহরণ দেই, আমরা নাইকো চুক্তির দিকে তাকাই। সেই নাইকো চুক্তির থেকে বের হয়ে আসতে এই দেশকে একদম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে হয়েছে, এবং এগুলো বের হয়ে আসার প্রক্রিয়াও কিন্তু অনেক বেশি ব্যয়বহুল। এবং যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো আপনারা জানেন যে এগুলো একটা রিভিউ প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে, এবং চুক্তিগুলো আসলে বেশ অসম চুক্তি। বাংলাদেশের জন্য এগুলোর সেফগার্ড আমরা তেমন রাখিনি। আর প্রকল্পগুলো যেহেতু বাস্তবায়িত হয়ে গেছে,
এখন ওই প্রকল্পগুলোর ঋণের বোঝাও আমাদেরকে টানতে হচ্ছে, ওই প্রকল্পগুলোকে বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে, একই সাথে আবার আমাদের উপর একটা চাপ আছে ট্রানজিশনের দিকে যাওয়ার। এই সবগুলো সমন্বয় করে একটা কংক্রিট প্ল্যান উপস্থাপন করা অসম্ভব না, কিন্তু বিষয়টা সহজ না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার কাজ সম্পন্ন করা যাবে বলে মনে করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। একই সঙ্গে তিনি মনে করেন ভারত একটি গণতান্ত্রিক দেশ, তারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং সে কারণেই শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে তারা সহযোগিতা করবে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জানান, আন্তর্জাতিক অপরাধ আইনে যে সংশোধনী হয়েছে তা আন্তর্জাতিক মানদণ্ড মেনেই করা হয়েছে, তবে আরও কয়েকটি ধারা সংশোধনের প্রয়োজন হতে পারে, সে বিষয়ে প্রস্তাবনা দেওয়া হবে। ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে এবং তা যেন আন্তর্জাতিক মানের হয় সে বিষয়ে তার অভিজ্ঞতা দিয়ে প্রসিকিউশনকে সার্বিক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন টবি ক্যাডম্যান। আর্মি এভিয়েশন গ্রুপকে আধুনিক, পেশাদার, যুগোপযোগী, শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে সুশিক্ষিত ও সুনিপুণ সেনা বৈমানিকগণ নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা সেনানিবাসে আর্মি এভিয়েশন বেসিক কোর্স 13-এর সমাপনী অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, এসব বৈমানিকগণ জাতীয় যে কোনো দুর্যোগে আর্তমানবতার সেবায় ত্রাণ পরিবহন ও বিতরণ, মুমূর্ষু ও সংকটাপন্ন রোগীকে দ্রুত হাসপাতালে স্থানান্তর ও আটকে পড়া অসহায় মানুষদের নিরাপদ স্থানে পরিবহন করার জন্য দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। অনুষ্ঠানে এভিয়েশন বেসিক কোর্স 13-এর অফিসারদের প্রশিক্ষণ শেষে সেনা, নৌ ও পুলিশ বৈমানিক সহ 24 জনকে তাদের যোগ্যতার স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট ও ফ্লাইং ব্রেভেট প্রদান করেন সেনাপ্রধান। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে আগরতলা অভিমুখে 3 অঙ্গ সংগঠনের লং মার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। বলেন, ভারত শেখ হাসিনাকে সমর্থন দিয়ে সারা বিশ্বের কাছে সমালোচিত। ভারত চায় না এই দেশ জনগণের কথা বলুক। চট্টগ্রাম দখল করতে আসলে এদেশের জনগণ আমলকি বা চানাচুর খাবে না, প্রতিহত করবে বলেও জানান তিনি। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপের সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না? আমরা সেই জন্য দাবি করেছি। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন, আসেন উড়িষ্যা, বিহার দখল করতে। আমরা তো ললিপপ খাবো না, আপনার চট্টগ্রাম দখল করতে আসেন। রাজধানীর কামরাঙ্গীর চরে কাপড় প্রিন্টিং ব্যবসায়ী নূরে আলম হত্যা মামলায় তার কারখানার কর্মচারী মিরাজ সহ 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লালবাগ উপ পুলিশ কমিশনার জসিমউদ্দিন। তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে নূরে আলম তার নিজ কারখানাতেই ঘুমাচ্ছিলেন। কর্মচারী মিরাজ সেই রাতে বহিরাগতদের নিয়ে কারখানায় জুয়া খেলছিলেন। পাশের কক্ষ থেকে নূরে আলম টের পেয়ে তাদের বকাঝকা করলে ক্ষিপ্ত হয়ে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে মিরাজ। পরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এরপর মরদেহ টুকরো টুকরো করে কারখানাতেই পুঁতে রাখে এবং সিমেন্ট দিয়ে সে স্থান ঢেকে দেয়। পরদিন নূরে আলম বাড়িতে না ফেরায় থানায় অভিযোগ করে তার পরিবার। পরে পুলিশ তদন্তে নেমে মিরাজ, শিপন ও রিফাতকে গ্রেফতার করে। মাইগ্রেটেড লোকজন বেশি হওয়ার কারণে ওখানে কিছু অপরাধের বিশেষ কিছু স্বকীয়তা আছে, তো সেগুলোকে বিবেচনায় রেখে আমরা ওই এলাকায় এদের তো সবার সম্পর্কে খোঁজখবর নেওয়া, কারা আসা যাওয়া করে, কারা ওখানে বসবাস করে, কিংবা ধরেন নির্দিষ্ট কোনো প্রফেশন যা কাদের নেই, এগুলো নিয়ে আমরা একটা স্টাডি করছি ওখানে। এবং সেই অনুযায়ী তাদের যে কি অপরাধ তারা সংগঠন করতে পারে সেইগুলোকে মাথায় রেখে আমরা কাজ করছি। এবং ওখানে আমরা ব্যাপকভাবে স্থানীয় জনগোষ্ঠী যারা আছে ওখানে, যারা স্থানীয় একেবারে কামরাঙ্গীরচরের বাসিন্দা, তাদেরকে সম্পৃক্ত করছি। ফ্ল্যাগশিপ বিজনেস প্রতিযোগিতা বিজ মায়েস্ট্রোজের 15তম আসর সম্পন্ন করেছে
নিত্য ব্যবহার্য ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ। বিজ মায়েস্ট্রোস প্রতিযোগিতায় শীর্ষ ৫ প্রতিযোগী দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের মোহাম্মদ তাহমিদুর রহমান খান, নুসরাত ফৌজিয়া নিশু ও মাইশা ইসলাম মোনামির দল। এ সময় ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের HR ডিরেক্টর দুর্দানা কবির, ঢাকা স্টক এক্সচেঞ্জ PLCর চেয়ারম্যান ও ক্লিং অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। এবার জেলা সংবাদ। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্র নীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে। দুপুরে কুমিল্লার কোটবাড়িতে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে উপদেষ্টা বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ফলে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটা স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের কাজ শেষ হলে উদ্যোগ নেওয়া হবে। উভয় পক্ষেরই কিছু বিষয় অ্যাড্রেস করা প্রয়োজন এবং আমাদের দিক থেকে বিশেষ করে গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দেয়া এবং তিনি যেন সেখানে বসে যে বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছেন সেটা বন্ধ করা যায়, এই কথাটি বলা হয়েছে। এর পাশাপাশিও আরও কিছু ইস্যুস যেগুলো আপনারা জানেন আমাদের রেগুলার ইস্যুস, তিস্তা সহ যেই পানির বন্টন সহ যেই সমস্যাগুলো সেগুলো অ্যাড্রেস হয়েছে, সেগুলো নিয়ে কথা হয়েছে। তবে আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে করা মামলায় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এ অব্যাহতির আদেশ দেন। পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন 2014 সালের 24 ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় এ মামলা করেছিলেন। মামলায় তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান, নিন্দাবাদ ও উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ আনা হয়। আজ অভিযোগ গঠনের দিন ধার্য ছিল, তবে বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগের কোনো উপাদান না পাওয়ায় তাকে খালাস দেওয়ার পাশাপাশি মামলাটি খারিজ করে দেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ, মাইক্রোবাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের বীরপাশা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, এ বিষয়ে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারগুব তৌহিদ জানান, কুমিল্লাগামী একটি ডাম্প ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ অবস্থায় সিলেটগামী দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ ডাম্প ট্রাককে ধাক্কা দেয়। এতে 3 জন নিহত ও 6 জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে বাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। ফায়ার সার্ভিস জানায়, ভোর 4টার দিকে লক্ষ্মীপুর রামগতি রুটে চলাচলকারী আল মদিনা নামে একটি বাস গ্যাস নিতে গ্রিন লিফ ফিলিং স্টেশনে যায়। এ সময় বাসের সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান কামাল নামে একজন। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানোর সময় আরও একজনের মৃত্যু হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে গত 14 অক্টোবর একই ফিলিং স্টেশনে একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে 3 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। যাচ্ছি খেলার সংবাদে।
লঙ্কা টি10 লিগে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ আরও সমৃদ্ধ হয়েছে। বাংলা টাইগার্স হাম্বানটোটা দলে সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাব্বির রহমান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে বাংলা টাইগার্স। এর আগে সৌম্য সরকারকে ড্রাফট থেকে দলে নিয়েছিল বাংলা টাইগার্স, কিন্তু জাতীয় দলের খেলার সঙ্গে সময়সূচির সংঘর্ষের কারণে সৌম্য লঙ্কা টি10-এ খেলতে পারছেন না। তার জায়গায় সাব্বির রহমানকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। দ্রুততম 50-তে মেসিকে না ছাড়াতে পারলেও রোনালদোকে ছাড়িয়ে গেছেন ফরাসি তারকা ফরওয়ার্ড এমবাপ্পে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবারের ম্যাচে আতালান্তার বিপক্ষে দারুণ জয়ের দিনে রিয়াল মাদ্রিদের হয়ে গোলের সূচনা করেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ফরোয়ার্ডের এটি ছিল 50তম গোল। এই মাইলফলক ছুঁতে তাকে সম্পূর্ণ করতে হয়েছে ৭৯টি ম্যাচ। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে এটি এমবাপ্পের চতুর্থ দ্রুততম গোলের 50। ইউরোপ সেরার এ আসরে দ্রুততম 50 গোলের দৌড়ে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে পেছনে ফেলেছেন এ ফরাসি তারকা। এ তালিকায় এমবাপ্পের আগে রয়েছে রুট ফন নিস্টেলরয়, লিওনেল মেসি ও রবের্তো লেভানদোভস্কির নাম। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। সব শ্রেণীর নতুন বই 1 জানুয়ারি দেওয়া সম্ভব নয়, জানালেন অর্থ উপদেষ্টা। এবং বিদ্যুৎ খাতে অস্বাভাবিক ঋণের বোঝা রেখে গেছে হাসিনা সরকার, বললেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।